How many roads must a man walk down before you call him a man? How many seas must the white dove sail before she sleeps in the sand? Yes, and how many times must the cannon... আসামের কাছাড় জেলার উধারবন্দ গ্রামের মানুষ তীর্থদা। বাবা শান্তিরঞ্জন চন্দ, মা হেনা চন্দ কমিউনিস্ট মতাদর্শে দীক্ষিত। প্রবল অর্থনৈতিক টানাপোড়েনের জন্য তাদের কাটাতে হয়েছে প্রায় এক যাযাবর জীবন। 682 নম্বর পরিমলবালা এমপি স্কুল, দুর্গানগর নয়রাম উচ্চ ইংরাজি বিদ্যালয়, গুরুচরণ কলেজ শিলচর পেরিয়ে তীর্থদার কলকাতা অভিমুখী হওয়ার কারণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা। সেখান থেকে প্রাণীবিদ্যায় এমএসসি এবং সাইটোজেনেটিক্সে পিএইচডি ডিগ্রি লাভ। তারপর কিছুদিন শিক্ষকতা, তারপর নান্দিকারে প্রশিক্ষণ। জীবনের যে কোনো মুহূর্তে পাশে পেয়েছেন স্ত্রী সুজাতা গোস্বামী এবং কন্যা সুচেতনা চন্দকে। গত বছর দুরারোগ্য ক্যান্সারে সুজাতাদি চলে গেলেন। প্রবল দুঃসময়ে মানসিক জোর সম্বল করে তীর্থদা থামাননি তার কাজ। সবসময় জড়িয়ে রয়েছেন আবহমান নাটকের দলে, যা অবশ্যই তার বড় পরিবার। শুধু বাংলা নয়, ভারতবর্ষের নাট্য জগৎ তাকে চেনে নাটককার হিসাবেই। আমি তীর্থর লেখনী সম্পর্কে খালি একটা দুটো বলবো, মানে আমি ভুলতে পারবো না সম্রাটটা। বাচ্চা ছেলে এসে যখন পেটের তাগিদে তার মা একমাত্র ছেলেকে ছেড়ে দিচ্ছে, মা জীবিকায় বেরোচ্ছে, তখন ঘরে ওই খুবই দরিদ্র পরিবার একটু একটু জিনিসপত্র নিয়ে বেরোচ্ছে, তো সঙ্গে নিয়ে যায় মায়ের একটা ছেঁড়া শাড়ি, আর বলে যে এই গন্ধটা পাবো আর জানবো তুমি আছো। এমন কথা, এমনভাবে লেখা, এটা আমরা যদি নিজেরা প্রত্যেকে ভাবি, মায়ের শাড়ির গন্ধ পাচ্ছি আর মানে মা আছে, এই লিখতে যে পারে সে বড় বড়, অনেক বড়। মানে ও যেটা বলে, ও যেটা বিশ্বাস করে, ওর নাটকগুলোতেও তার প্রতিফলন দেখা যায়। এই সমস্ত নাটকগুলোর মধ্যে ও যে জিনিসগুলো বিশ্বাস করে, একটা কোথাও কোনো একটা লক্ষ্য বা কোনো একটা আদর্শ, একটা আইডিওলজি, যেটা এখন চারপাশ থেকে খুব কমে যাচ্ছে, কিন্তু সেইগুলো ওর নাটকে ভীষণভাবে আমি পাই। আমরা যারা অভিনেতা, যারা তীর্থদার সংলাপ বলবার সুযোগ পাচ্ছি, তাদের ভেতরে রক্তের স্রোতে যেন সেই আন্দোলনটা বইছে, যে শুধুমাত্র একটা প্রবৃত্তিগত ভালো লাগা থেকে থিয়েটার করা নয়, থিয়েটারটা কোথাও একটা আন্দোলন হয়ে উঠছে। একটা দর্শক নাটকটা দেখবার পর কোথাও যেন নিজেকে খুঁজে পায়। এই যে নিজেকে খোঁজা, নিজের অন্বেষণে ফেরা, এইটা কোথায় যেন বাধ্য করেন তীর্থদার লেখা। তীর্থঙ্করের সঙ্গে আমার প্রথম পরিচয় সেটা হচ্ছে একটা নাটকের মাধ্যমে। তখন আমি দেখিনি, আমাদের বহুরূপী ফিল্ম, সালটা আমার এখন মনে নেই, মনে করতে হবে, দীপদণ্ড হয়েছিল, তীর্থঙ্করের নাটক হয়েছিল দীপদণ্ড। তাতে একটা মূল চরিত্রে আমি করি আর কি। তখন ওই লেখার সঙ্গে আমার পরিচয় ঘটে। সব থেকে যেটা আমার বেশি মনে হয়েছিল সেটা হচ্ছে লাভ স্টোরি বলি আমরা চারদিকে,
ছবিতে হয়, গল্পেতে হয়, উপন্যাসে হয়, সব কিছুতেই ওটা একটা প্রধান উপযোগ্য বিষয় হয় প্রেমের গল্পের মধ্যে। তা আমার মনে হয়েছে অত বড় বা অত ভালো লাভ স্টোরি হয় না, আমার দিক দিয়ে মনে হচ্ছে। আমি অনেকে বলেও ছিলাম যে তোমরা দেখো, তো অনেকের ছবিতে দেখো, গল্প পড়ো, এই নাটকটা দেখো। তীর্থঙ্করকে আমি প্রথম নাটককার হিসেবেই পেয়েছিলাম। ওর রেঞ্জটা বিশাল, মানে ও সমাজ, দেশ, সময়, ইতিহাস এইগুলোর ব্যাপারে, এইসব ব্যাপারে এতটাই কি বলবো, অবহিত শুধু নয়, অবহিত বললে তো কম বলা হয়, অবহিত হয়তো অনেকেই, কিন্তু সেটার একটা বিশ্লেষণ করতে পারে, এবং সেই বিশ্লেষণটা নাটকের মাধ্যমে কি করে তুলে ধরা যায় সেই পদ্ধতিটাও কিন্তু সে আবিষ্কার করেছে। নাটক লিখে পেয়েছেন বহু পুরস্কার, প্রায় অগুন্তি। 3 বার সুন্দরম পুরস্কার পাওয়ার বিরল কৃতিত্বের অধিকারী তীর্থদা আরও নাটক উপহার দিক আমাদের। একথা অবশ্যই উল্লেখ্য, শিশুনাট্যের এক অন্য দিগন্ত উন্মোচন করেছেন তীর্থদা। শিশুদের মনন, চিন্তন, সর্বোপরি গভীর থেকে শিশুদের বোঝবার ক্ষমতা তাকে অন্য মাত্রা দিয়েছে। যে মনের ভিতরে একটা অন্যরকম শিশু লুকিয়ে আছে, সেই শিশুকে যখন সামনে থাকা অনেক কম বয়সীদের সঙ্গে মেলাতে চাই, তখন আমার ভেতরে সেই যে জ্যান্ত শিশু মানুষটি আর কি, যে নাকি অনেক কিছু জানতে চায়, জানে বলে প্রশ্ন করে না, জানে না বলে প্রশ্ন করে, এরকম যে ব্যাপারটা থাকে কম বয়সে, সেইটা সবচেয়ে বেশি আমাদের মধ্যে লক্ষ্য করতে তীর্থর মধ্যে আছে, তীর্থঙ্করের মধ্যে আছে। এবং সেটা শুধু আছে এরকম নয়, ওর ভেতরে যে বড় মানুষটাও আছে, সেই বড় মানুষটা ওই সামনে থাকা অনেকগুলি শিশু বা বাচ্চা বা কিশোর যাই বলি না কেন, তাদেরকে কি করে একটু আগলে রাখতে পারে, কি করে একটু আদর দিতে পারে, এবং কি করে একটা দিশা দেখাতে পারে বড় হিসেবে, এইটা ভাববার জন্য শিশুর মতো মরিয়া হয়ে থাকে। এক কথা বলতে পুরোটাই ভালো লাগে। আমি এখানে নতুন এসেছি, কিন্তু এখানকার যে মজাটা পাই সেটা আমি বাড়িতে কোনোদিন পাইনি। হ্যাঁ, প্রতি রোববার এখানে আসতে খুবই ভালো লাগে। রোববার না আসলে কেরম যেন একটা মন খারাপ করে। আমার তীর্থঙ্করের কাছে আসতে খুবই ভালো লাগে, খুব মজা হয়, আনন্দ হয়, ভালো লাগে। আর আমার এখানে এসে অনেকগুলো বন্ধু হয়েছে যারা আগে হয়নি। আমি আগে এখানে আসতাম, কিন্তু আমার এখানে এসে অনেক বন্ধু হয়েছে। মানুষটা খুব ভালো। তীর্থদা ও তার থিয়েটারের কিছু বন্ধুরা একসাথে শুরু করেন শিশু কিশোর বিকাশ মেলা। বছরের এক নির্দিষ্ট সময় কোনো এক স্কুলে 7 দিনের জন্য জমে ওঠে এই শিশু মেলা। তীর্থঙ্করকে যখন দেখলাম ওই শিশু মেলা, শিশুদের নিয়ে যে নাট্য মানে প্রশিক্ষণ বলো, সেই ব্যাপারটা সংগঠক হিসেবে যখন দেখলাম, ওটা ব্যাপারটা যেভাবে ওটা করে সেটা ইউনিক, একদম ইউনিক। এবং আমি বলবো যে ওয়ার্কশপের যে নেচার, যেটা প্রকৃতি, সেটাও অদ্ভুত, অনবদ্য। সেটা শিশুদের শুধু নাটক শেখানো নয়, শিশুদের মানে চরিত্র গঠনের একটা প্রক্রিয়া হিসেবে ওটা অসম্ভব একটা কার্যকরী বলে আমার মনে হতো। এবং এইটা থেকে আমার মনে হয় যেসব শিশুরা এখানে ওই নাট্যমেলায় এসে ওই প্রশিক্ষণে থাকতো, তারা একটা অন্য মানুষ হয়ে ফিরত। ওই শিশু মেলা তীর্থঙ্করের, এটা আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স। এবং আমি প্রতি বছর ফিল করতাম যে আগের থেকে অনেক কাজের মধ্যে থেকেও যে ওটা যাবো মানে কি আমি শেখাতে যাব না, আমি শিখতে যাব, এরকম একটা মনোভাব আমার মধ্যে। এবং এত আনন্দ পেতাম, এত স্ফূর্তি হতো ওই মেলাতে গিয়ে, এটা আমার জীবনে একটা সঞ্চয় বলতে গেলে। ও যেন স্বীকৃত হয় যে বাংলা থিয়েটারের শিশুনাট্য, এই ব্যাপারে তীর্থঙ্কর deserves to be called a leader, if not the leader. প্রতি রোববার তীর্থদার বাড়ির দোতলায় কিচির মিচির শুরু করে কচিকাচারা। তীর্থদাও মেতে ওঠেন খেলায়।
তীর্থদা একজন অসাধারণ অভিনেতা। তীর্থদার সঙ্গে 3টে নাটকে আমি কাজ করেছি যতদূর মনে পড়ছে। একটা ফিরে দেখা আমার লেখা, সেখানে তীর্থদা একটা প্রতিবেশী চরিত্রে অভিনয় করেছিলেন। হারুন আল রশিদ মহিত চট্টোপাধ্যায়, সেখানে তীর্থদা অভিনয় করেছিলেন মূল চরিত্রে। এবং সর্বশেষ শান্তনু বিশ্বাসের একটি নাটক ভব ঘুরে, সেখানে তীর্থদা মুখ্য চরিত্রে অভিনয় করেন। সেই অভিনয়টা অসাধারণ। এবং তীর্থদা যেটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে তীর্থদা এক কথাতেই বুঝে যায় ডিরেক্টর কি চাইছে। মানে আমি একটু বলতে তীর্থদা বাকিটা সঙ্গে সঙ্গে বুঝে করে দেখায়। এবং যে অভিনেতা ডিরেক্টরের চাওয়াটাই শুধু করে না, চাওয়াটাকে বাড়িয়ে করতে পারে, অনেকটা বেশি দিতে পারে, সেই অভিনেতা তো ডিরেক্টরের কাছে খুব প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আর তীর্থদার অসাধারণ একটা টাইমিং সেন্স আছে, অসাধারণ রসবোধ আছে। এবং এই রসবোধের কারণে তীর্থদা জানে কতটুকু পজ নিয়ে ঠিক কোন মুহূর্তে সংলাপটা ছাড়লে লাফটারটা উঠতে পারে। এটা আমার খুব মজা লাগে। এবং তীর্থদা মানুষ হিসেবে যেহেতু ভীষণ রকম সৎ এবং একজন ভালো মানুষ এবং খুব আবেগপ্রবণ মানুষ, ফলে যে কোনো চরিত্র তীর্থদা খুব আবেগ দিয়ে তাকে একদম সেই চরিত্রের সঙ্গে মিশে যেতে পারে, সহমর্মী হয়ে উঠতে পারে। এই ক্যারেক্টারের প্রতি এমপ্যাথিটা তীর্থদা দারুণ। আমার মনে হয় তীর্থদাকে অভিনেতা হিসেবে যদি অন্য ডিরেক্টররাও এক্সপ্লোর করেন, অনেক অনেক চরিত্র আছে যেগুলো তীর্থদা অভিনয় করলে অসাধারণ হতে পারে। তীর্থ আমার কাছে খুব মুখোশহীন একটা মানুষ। মাটি যেমন সবকিছু সহ্য করে যায় না, তীর্থদা ওই রকমই। মানে আমাদের মনে হয় যে আমাদের পরিবারের একজন গুরুজন যাকে বলে, মানে যার কথা শুনতে আমাদের খুব ইচ্ছেও করে, ভালোও লাগে। তীর্থঙ্কর একজন অত্যন্ত নরম স্বভাবের সাবলীল মানুষ, যে নিজেকে প্রকাশ করতে চায় না, নিজেকে জাহির করতে চায় না। একটা সন্তান কোনো বিপদে পড়লে বাবা মা যেমনভাবে পাশে থাকেন তেমনভাবেই আমাদের কাছে একদম ব্যক্তি, আমাদের কাছে তো বটে, আমার কাছে তো খুবই। সব মিলে তীর্থঙ্কর কখনোই ওই যে আমাদের মধ্যে তর্ক, সেটাকে কখনো, প্রতিবাদটাকে কখনো বিবাদের জায়গায় নিয়ে যেত না। সেইটা একটা ম্যাচিওর মানুষের লক্ষণ, যেটা তীর্থঙ্কর খুবই ছিল। তীর্থঙ্কর চন্দ্র সে বিরল প্রজাতির নাট্যকর্মী, এরা থিয়েটারকে একটা মিশন বলে মনে করেন। থিয়েটার যাদের কাছে একটা আদর্শ, যে আদর্শটা ব্যক্তিগত জীবনেও পালন করার চেষ্টা করেন। এইসব নাট্যকর্মীরা কোনো কারণে, কোনো জায়গায়, কোনোভাবেই নিজের মস্তক বিক্রয় করতে চান না। আমাকে তো সারাদিন অনেক কাস্টমারের সঙ্গে আমাকে মানে লেনদেন করতে হয়। তার থেকে তীর্থদাকে সম্পূর্ণ আলাদা এই কারণে আমার ভালো লাগে যে তীর্থদা আসলে পরে যে তার মধ্যে একটা স্নেহশীলতা, তার মধ্যে একটা দেখা যায় যে একটা দোকানদার একটা কাস্টমারের সঙ্গে সম্পর্ক যেরকম, সেই সম্পর্কটা তীর্থদার সম্পূর্ণই আলাদা। একজন মানুষ এতটাই সত্যি কথা বলেন, একজন মানুষ এতটাই সৎ আচরণ করেন, যে কথাগুলো বলেন সেগুলো নিজের জীবনে চর্চা করে দেখান। নাট্য জগতে নাম করা লোক, তাদের দেখেই মনে হয় যেন তারা নাম করা, মানে তাদের চলাফেরা, কথাবার্তা। তীর্থদার কথাবার্তা বা চলাফেরা খুবই মানে আমাদের মতো, আর পাশের জনের মতো। আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি, একমাত্র অনেকগুলো কারণে। তার মধ্যে একটা হচ্ছে মানে তার ব্যবহার। শুধু যে ও বাচ্চাদের নিয়ে থিয়েটারের কাজ করছে, ওয়ার্কশপ করছে, তাদের নিয়ে ভাবনা চিন্তা করছে, শুধু তাই নয়, সে যখন বড়দের জন্য নাটক লিখছে, সে থিয়েটারের পত্রপত্রিকায় প্রবন্ধ লিখছে, কিংবা বিভিন্ন জায়গায় যাচ্ছে ওয়ার্কশপ করতে, কিন্তু প্রচার বিমুখ। মানে একদিন আমি ট্রেন থেকে আর কি একটা মাল নিয়ে আসছি, তো সেটা ভারী মাল আর কি।
তো সেই মালটা আমি ট্রেন থেকে নামিয়েছি, হট করে কাকু আমাকে পেছন থেকে দেখেছে আর কি, দেখে বলছে যে দাও আমি নিয়ে যাই। মানে আমি অপ্রত্যাশিত আর কি, মানে আমি ভাবতে পারিনি যে এরকমভাবে উনি আমার কাছ থেকে মালটা নিয়ে নেবেন, এবং নিয়েও নিলেন আর কি। মানে আমার দুটো ব্যাগ ছিল, আমি দুটো ব্যাগ নিতে পারছি না দুটো হাতে, তো এরকমভাবে একটা ব্যাগ আমার হাত থেকে নিয়ে আমাকে কিছুটা আগিয়ে দিলেন, আমি সাইকেল স্ট্যান্ড পর্যন্ত। এই জায়গাটা আমার অনেকটাই আলাদা মনে হচ্ছে, উনি অত বড় একটা ব্যক্তিত্বের লোক, তাও আমার সঙ্গে এরকমভাবে এত সহজভাবে মিশলো, এটা মানে আমার সত্যি মনে হয়েছে যে এটা আলাদা একটা জগতের লোক। আমি নিজে আমার বাড়িতে ছোটোখাটো একটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করি, সেখানেও আমি দেখেছি তীর্থদাকে আমি পেয়েছি। অথচ এত বড় মাপের মানুষ উনি আমার বাড়িতে এসছেন, এটা ভেবেই আর কি আমি খুব আনন্দ বোধ করতাম। আমার মা খুবই অসুস্থ, তিনি নার্ভের ওষুধ খান। একদিন ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমার বাবার সঙ্গে একটা কোনো গণ্ডগোলে সে সিদ্ধান্ত নেয় যে ওষুধটা আর খাবে না। সেই রাতে বাড়িতে যেটা ভাবিনি সেই রকম একটা জায়গা অবধি অশান্তিটা গেছিলো। দিয়ে আমি শেষমেশ তীর্থদাকে ফোন করি, তীর্থদা তখন বলে যে আজকে রাত্রিটা থাক, আমি কালকে সকালবেলা যাচ্ছি। পরের দিন সকালবেলা বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কথাবার্তা বলেন, বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর তীর্থদা যখন চলে আসে তখন মা নিজে স্বেচ্ছাতেই বলে যে আমি ওষুধটা খাবো এরপরের থেকে প্রতিদিন। এইটা তীর্থদা, আমিও ছিলাম সামনে বসে, কি বলেছে সেইটা কতগুলো শব্দ বলা হবে, কীভাবে বলেছে, আর আমি আমার মা বাবা সবটা মিলে মানে তীর্থদাকে ওই দুটো একটা গল্প দিয়ে ধরে ফেলতে পারবো না। ওয়ার্কশপে বহু রাত আমি ওর সাথে নানান জায়গায় হয় শো করতে গিয়ে নয় কর্মশালা করতে গিয়ে নয় কিছু না কিছুভাবে সময় কাটিয়েছি। সেইখানে তীর্থঙ্করকে আমার মনে হয় যে আমাদের সমকালে আমরা তীর্থঙ্করের মতো মানুষ দেখিনি। আমার ধারণা দেখাটা একটু কঠিনই হবে, কারণ তার ভেতরে রয়েছে একটা অসহ্য অপমান সহ্য করে করে, দুঃখ সহ্য করে করে আর নিজেকে গড়ে তোলবার প্রয়াস। এরকমটা আমরা বইতে পড়ি, বইয়ের চরিত্রকে জানি, কিন্তু মানুষ, থিয়েটার কর্মী তীর্থঙ্কর এ কথা ভাবলে এখনো আমার মনে হয় যে কোনো ছোট ছোট ছেলে মেয়ে তারা যখন ভবিষ্যতে বড় হবে তারা তীর্থঙ্করের নাম করবে, এই সব কথাই স্মরণ রেখে। তীর্থঙ্করের এই সম্মান প্রাপ্তির সঙ্গে আমাদের নিজেদের আনন্দ জড়িয়ে আছে। এটা একটা বড় পুরস্কার সেই অর্থে, প্রচলিত অর্থে। পুরস্কার পাচ্ছি না আমি শুনলাম, খুবই ভালো লাগছে যে সবচেয়ে বড় পুরস্কার আমরা পাচ্ছি, যে মানুষের সাথে আছি আমরা। একজন যোগ্য মানুষ এই পুরস্কারটা পাচ্ছে বলে মনে করি। আত্মভোলা মানুষ, আত্মবিস্মৃত মানুষও বলা যায়, যিনি থিয়েটারের চর্চা করছেন, নিরন্তর পরবর্তী প্রজন্মকে তৈরি করার চেষ্টা করছেন, যিনি চেষ্টা করছেন ভালো নাটক লেখার এবং বিশ্বমানের নাটক লেখার। এবং আমার কাছে তীর্থদা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন নাট্যকার, যাকে আমি গিরিশ কার্নাডের পাশে বা বিজয় তেন্ডুলকরের পাশে খুব গর্বের সঙ্গেই বসাতে পারি। সেই মানুষটি নিজেকে সবসময় দূরে রাখেন, বাচ্চাদের সাথে যখন কাজ করেন তখনও দূরে রাখেন। ওনার নামের আগে যে একটা ডক্টরেট আছে সেটা তো বোঝাই যায় না। আর দ্বিতীয়ত উনি তার প্রাপ্য জায়গাগুলো থেকেও কিছুটা সরে সরে থাকেন। তাই জন্য আমরা এবার ঠিক করেছি সেই মানুষটাকে, এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, শিক্ষক, আমাদের প্রিয় শিক্ষক, তাকে আমরা এই সম্মানটা দিয়ে নিজেদের সমৃদ্ধ করতে চাই।